প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিটিভি নিউজের সাপ্তাহিক আয়োজন বিনিয়োগ ও উদ্যোগের সুদিন অনুষ্ঠানে। আমরা এই অনুষ্ঠানে মূলত ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনীতির নানাবিধ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আমাদের সাথে যুক্ত হয়ে থাকেন অর্থনীতিবিদ, ব্যবসায়িক নেতৃবৃন্দ অথবা সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা। আজকে আমরা পেয়েছি একজন অর্থনীতিবিদ এবং পলিসি এক্সপার্ট। উনি একেবারেই পরিচিত মুখ। আমরা অবশ্যই তাকে স্বাগত জানাবো আজকে। ডক্টর মাসরুর রিয়াজ ভাই, আপনি কেমন আছেন? ভালো আছি। ভাই আছেন বাংলাদেশে অর্থনীতি নিয়ে যখনই কথা হয় মাসরুর ভাইয়ের নামটা চলে আসবে। তিনি পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এবং ফাউন্ডার হিসেবে কাজ করছেন। পাশাপাশি অনেক ধরনের পলিসি দেশে বিদেশে উনি আলোচনা করেন। আমরা খুবই আনন্দিত। আপনাকে অনেক ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ আমাকে আজকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। খুব কৃতজ্ঞ আপনার। কেমন আছেন আপনি? আছি, ভালো আছি। তো আমরা আপনার কাছ থেকে অর্থনীতির নানাবিধ বিষয় নিয়ে জানবো এবং বিনিয়োগ পরিবেশ নিয়েও কথা বলবো। তার আগে আমরা একটি প্রতিবেদন দেখে নেব। দক্ষিণ এশিয়ার দ্রুত উন্নয়নশীল অর্থনীতিগুলোর একটি বাংলাদেশ। প্রবৃদ্ধির ধারাবাহিকতা, জনসংখ্যাগত সুবিধা এবং ভৌগোলিক অবস্থানের কারণে দেশটি বিনিয়োগ বান্ধব গন্তব্য হিসেবে আন্তর্জাতিক মহলে গুরুত্ব পাচ্ছে। গার্মেন্টস ও টেক্সটাইল, কৃষিভিত্তিক শিল্প, তথ্য প্রযুক্তি, অবকাঠামো উন্নয়ন, জ্বালানি ও নবায়নযোগ্য শক্তি এবং রপ্তানিমুখী শিল্প বাংলাদেশি বিনিয়োগের প্রধান ক্ষেত্রগুলোর অন্যতম। বিদেশি বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে সরকারি প্রণোদনা যেমন কর ছাড়, বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও ওয়ান স্টপ সার্ভিস ইতিবাচক প্রভাব ফেলেছে। কর্মক্ষম তরুণ জনগোষ্ঠী দেশকে শ্রমঘন শিল্পের জন্য আকর্ষণীয় করে তুলেছে। ভারত, চীন, দক্ষিণ পূর্ব এশিয়া ও বঙ্গোপসাগরের নিকটবর্তী হওয়ায় আঞ্চলিক বাণিজ্যের বিশাল সম্ভাবনা বাংলাদেশকে ঘিরে। আইটি ও স্টার্টআপ খাত ইতিমধ্যেই বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ কেড়েছে। তবে কিছু বিষয়ে নজর দেওয়ার উপর গুরুত্ব বাড়ছে। বিদ্যুৎ, যোগাযোগ, পরিবহন ও লজিস্টিক খাতে ব্যাপক বিনিয়োগ প্রয়োজন। কারিগরি ও পেশাগত শিক্ষা সম্প্রসারণ করে দক্ষ শ্রমশক্তি তৈরি করা প্রয়োজন। আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা এবং দুর্নীতি কমানোর উপর গুরুত্ব আরোপ করছেন বিনিয়োগকারীরা। বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতি অনেক সম্ভাবনাময়। সঠিক নীতি ও কৌশল দেশটিকে বিদেশি বিনিয়োগ নয়, দেশীয় বিনিয়োগকারীদেরও উৎসাহিত করছে। টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে হলে প্রশাসনিক সংস্কার, অবকাঠামোগত উন্নয়ন, দক্ষ মানব সম্পদ তৈরি এবং আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে একটি প্রতিযোগিতামূলক বিনিয়োগ পরিবেশ গড়ে তোলার উপর নজর এখন বাংলাদেশের। মাসরুর ভাই, আপনার সাথে তো আমার দীর্ঘদিনের পরিচয় এবং একসাথে অনেক পলিসি লেভেলে কাজ হয়েছে। আপনি একজন অর্থনীতিবিদ। তো বাংলাদেশের যে অর্থনীতি প্রবৃদ্ধি সেটা তো ভালো। এই প্রবৃদ্ধির সাথে বিনিয়োগের যে সম্পর্ক, এটার প্রভাব কি বিনিয়োগে কিভাবে দেখেন? যে এই অর্থনীতি প্রবৃদ্ধি কি বিনিয়োগকে কিভাবে মেজারমেন্ট করবেন? অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বিনিয়োগ একটা আরেকটার পরিপূরক, একটা আরেকটাকে স্টিমুলেট করে। সাধারণত আমরা ধরেই নিই যে অর্থনীতির প্রবৃদ্ধির চাকা, যেই ড্রাইভারগুলা, যেই চালিকা শক্তির মাধ্যমে এটা ধাবিত হয়, তার মধ্যে সবচেয়ে অন্যতম প্রধানতম যে চালিকা শক্তি সেটা বিনিয়োগ। কারণ এই বিনিয়োগের মাধ্যমেই আমরা যেটাকে বলি ক্যাপিটাল ফর্মুলেশন, সেটার প্রোডাক্টিভ ইউজ, সেখান থেকে এমপ্লয়মেন্ট, সেটার মাধ্যমে যে ইকোনমিক ভ্যালু এডিশন, ইকোনমিক যে ট্রানজ্যাকশন, সেটার যে ভ্যালু এডিশন, এবং বিনিয়োগের মধ্যে থেকে যে আউটপুটটা জেনারেটেড হয়, ইকোনমিক আউটপুট, ইন্ডাস্ট্রিয়াল সার্ভিস আউটপুট, ইভেন এগ্রিকালচারেও তো বিনিয়োগ। এগ্রিকালচারও পৃথিবী জুড়ে লার্জলি প্রাইভেট সেক্টর এবং ছোট বড় বিনিয়োগের মাধ্যমেই হয়। সেই এগ্রি আউটপুট, এই সব কিছু মিলিয়েই কিন্তু বিনিয়োগের একটা ব্যাপক প্রভাব থাকে প্রবৃদ্ধির উপর। হ্যাঁ, প্রবৃদ্ধির অন্যান্য ড্রাইভার আছে, যেমন কনজামশন। প্রবৃদ্ধির মধ্যে সরকারি বিনিয়োগেরও একটা ছোট হলেও একটা অবদান থাকে, কিন্তু বেসরকারি খাত এর বিনিয়োগ বা বেসরকারি বিনিয়োগ, প্রাইভেট ইনভেস্টমেন্ট, সেটা সাধারণত অর্থনৈতিক প্রবৃদ্ধির একটা বড় চালিকা শক্তি। আবার একইভাবে যখন একটা দেশ ভালো অর্থনৈতিক প্রবৃদ্ধি লাভ করে, আমরা ধরে নিতে পারি সেখানে
ক্যাপিটাল ফরমেশন, গ্রস ক্যাপিটাল ফরমেশন, সেটার চাকাটা আরও বেগবান হয় এবং সেটা কিন্তু সেই মানে সেটা ফার্দার ইনভেস্টমেন্টে সেটা তখন এনগেজড হয় সেই ক্যাপিটালটা। এটা হলো একটা। আরেকটা হলো যখন অর্থনৈতিক প্রবৃদ্ধি ভালো থাকে, যদি রাইট পলিসি, রাইট এনফোর্সমেন্ট মেকানিজম থাকে, সরকারের রেভিনিউ কিন্তু বেড়ে যায়, রাজস্ব। কারণ আপনি রাজস্বের একটা বড় অংশ তো ব্যবসা বাণিজ্য থেকেই আসে, সেটা কাস্টমস ডিউটি হোক, ভিএটি হোক, কর্পোরেট ইনকাম ট্যাক্স বা ইভেন পার্সোনাল ইনকাম ট্যাক্সের একটা বড় অংশ তারা বিভিন্ন বিনিয়োগকৃত প্রতিষ্ঠান দ্বারা তারা এমপ্লয়েড, সেখান থেকেই কিন্তু আসে। হ্যাঁ, সুতরাং দেখা যায় যে যদি অর্থনৈতিক প্রবৃদ্ধি ভালো হয়, রেভিনিউটা ভালো হয়, সেই রেভিনিউ থেকেও কিন্তু সরকার তখন বিনিয়োগ সাপোর্টিং, বিনিয়োগ পরিবেশের সহায়ক এই ধরনের পাবলিক ইনভেস্টমেন্ট করে। সেটা ইনফ্রাস্ট্রাকচার হতে পারে, সার্ভিসেস হতে পারে, সিকিউরিটি হতে পারে। সুতরাং অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বিনিয়োগ একটা আরেকটার বড় সম্পূরক। আচ্ছা, বাংলাদেশে কি বিনিয়োগের যে পরিবেশ, আমরা যেটুকু দেখি যে আসলে একই রকম ভিয়েতনাম, শ্রীলঙ্কা, ইভেন ইন্ডিয়াতে বিনিয়োগ কিন্তু অনেক সিকিউরলি তারা করে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বিনিয়োগটা সেভাবে আসছে না। মানে এফডিআইকে যদি বলি, আমি লোকাল ইনভেস্টমেন্ট আমাদের আছে, কিন্তু এফডিআইয়ের যে রেশিওটা এটা খুব বেশি না। এটার আসলে প্রধানত চ্যালেঞ্জ হিসেবে আপনি কি দেখেন? আপনি তো পলিসি নিয়ে কাজ করেন, চ্যালেঞ্জটা কোথায় আসলে আমাদের? না, আমাদের, আপনি ঠিকই বলেছেন, এফডিআই আমাদের যে কাঙ্ক্ষিত এফডিআই সেটা আসছে না, যেটা প্রয়োজন সেটা আসছে না। আমি বলবো যে দেশি এবং বিদেশি বিনিয়োগ দুটাই আমাদের দেশে বেশ কয়েক বছর ধরে একটু স্থবিরতার মধ্যেই আছে। মানে যে পরিমাণ আমরা আশা করছিলাম পাবো, যে পরিমাণ আমাদের প্রয়োজন, আমরা সেই পরিমাণে পাচ্ছি না। যেমন বেসরকারি খাত বিনিয়োগ যদি আপনি দেখেন, এটা জিডিপির 23-23.5% আটকে আছে গত প্রায় অ্যাটলিস্ট 7-8-9 বছর ধরে। আর তার সাথে সাথে যদি এফডিআই দেখেন, আমরা সাধারণত বলি 1% জিডিপির 1%-এর আশেপাশে, 5 বছরের অ্যাভারেজ দেখলে দেখবেন 0.8%। আর সেই 5 বছরের অ্যাভারেজ যদি ইন্ডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড এদের দেখেন, এগুলা কারো 2.5%, কারো 3-3.5%, অনেক বেশি তাদের। এখন এই যে ধরেন দেশি এবং বিদেশি বিনিয়োগ দুটাই স্থবির, কিছু কিছু কারণ স্পেসিফিক টু ফরেন ইনভেস্টমেন্ট, কিছু কারণ স্পেসিফিক টু লোকাল প্রাইভেট, কিন্তু বেশিরভাগ কারণ কিন্তু একই, যে যেই বাধাগুলা সেই কারণটাই জানতে চাচ্ছিলাম। এখন আমাদের দেশে বেশ কয়েকটা আমার মনে হয় এইটার বিনিয়োগ মানে ওভারঅল বাধা আছে। প্রথমত যদি আমরা বিনিয়োগ পরিবেশ ধরি, বিনিয়োগ পরিবেশের একটা বড় অংশ হলো আপনার আইনি কাঠামো এবং সেটার বাস্তবায়ন। সেই জায়গায় বাংলাদেশের দুর্বলতা আছে। আমাদের অনেকগুলো সেক্টরাল আইন, আমাদের বেশ কিছু আমব্রেলা আইন, যেমন কোম্পানিজ অ্যাক্ট, ব্যাংক্রাপসি অ্যাক্ট, আমাদের ইভেন ফরেন ইনভেস্টমেন্ট অ্যাক্ট যদি ধরি, যেটা 19 কমার্শিয়াল কোড, কমার্শিয়াল আরবিট্রেশন অ্যাক্ট, মিডিয়েশন রুলস, ইভেন যদি এফডিআই এর সাথে সরাসরি, আমাদের দেশে একটাই বিনিয়োগের আইন আছে, সেটা এফডিআই স্পেসিফিক, ফিপা, হ্যাঁ, ওটা 1980 সালে। তাহলে এই প্রথমই হচ্ছে যে বিনিয়োগ পরিবেশের যদি আইনি কাঠামো, আইনি এবং প্রশাসনিক কাঠামোতে যাই, বেশিরভাগ আইনগুলো অনেক পুরনো। সেগুলো যে মডার্ন ডে বিজনেস, মডার্ন ডে ইনভেস্টমেন্ট, এই বর্তমান যুগের যে রিয়ালিটি সেটাকে রিফ্লেক্ট করে না, এইটা একটা প্রবলেম। একইভাবে রেগুলেশনে যদি যান, রুলস রেগুলেশন সেখানেও আছে, আরও অনেক আইন আছে। আপনি যদি রেলওয়ে অ্যাক্ট দেখেন, আপনি রেলওয়ে এই মুহূর্তে সব 100% সরকারি, সেই জন্য প্রশ্ন আসতে পারে তাহলে রেলওয়ে অ্যাক্টের কথা উনি কেন বলছেন? পৃথিবী জুড়ে তো সরকারি না, রেলওয়ে এমন একটা সেক্টর যেখানে প্রচুর ইনভেস্টমেন্ট হয়, বেসরকারি খাত, এটা একটা অবকাঠামো সেক্টর, ফরেন এবং লোকাল ইনভেস্টমেন্ট হয়। আমাদের দেশে রেলওয়ে অ্যাক্ট এই মুহূর্তে খুব সম্ভবত 1898 বা 1890 সালের, যখন বাংলাদেশেরও জন্মের 71-72 বছর আগের। বেসরকারি খাত বলে কিছু ছিলই না সেই সময়, এই আমাদের ম্যাক্সিমাম আইন, ব্রিটিশ উপমহাদেশে প্যানেল কোড, অন্যান্য আইনও দেখলাম ওই সময়কার একেবারে 1700-1800 সালের আইনগুলো। এবং এই আইনে তখন যেহেতু বেসরকারি খাত বলতে এই ব্রিটিশ সাবকন্টিনেন্ট, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, ব্রিটিশ আমলের, সেখানে তো বেসরকারি খাত বলে কিছু ছিল না, পৃথিবী জুড়েই কম ছিল, এখানে ছিল না। যার ফলে সেই আইনের মধ্যে বেসরকারি বিনিয়োগের কোনো ধরনের কোনো সুযোগ নাই। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। তো এখন 1898 হিসাবে সেটা ঠিকই ছিল, কিন্তু আমরা 2025-এ এসেও ওই আইনের আন্ডারেই আছি। যার ফলে একটা উদাহরণ, যে রেলওয়ে সেক্টরে আপনি বিনিয়োগই আসতে পারছেন না, অথচ ইন্ডিয়াতে যান আপনি,
ওদের প্রায় একটা এত বড় দেশের একটা বড় অংশর ফ্রেইট ট্রেন, যে ফ্রেইট যেটা লজিস্টিক্সের অংশ, এটা সম্পূর্ণভাবে বিদেশ মানে ফরেন গ্লোবাল ইনভেস্টরদের অপারেট করে এবং আমরা তো ইনভেস্ট এই করে। যে লজিস্টিক খাতের যে আমাদের চ্যালেঞ্জ, এটা অনেকটাই আসছি। হয়তো হ্যাঁ, ওই জায়গাতে তাহলে একটা হলো আইনি কাঠামো পুরনো, বা অনেক জায়গায় আইনি কাঠামোর দুর্বলতা, আর আরো বড় দুর্বলতা হচ্ছে সেটার প্রয়োগ, রাইট, এনফোর্সমেন্ট। হ্যাঁ। এইখানে এইটা আসলে মানে প্রয়োগটা তো আসলে সরকার জুড়ে হয়, কোনো একটা এজেন্সি একটা মন্ত্রণালয় করে না। তো সরকার জুড়ে হয়তো এখন বিডার মধ্যে বা মিনিস্ট্রি অফ কমার্সের মধ্যে যে ধরনের আন্ডারস্ট্যান্ডিং আছে ব্যবসা বাণিজ্য পরিবেশ বা সহায়তা দেওয়ার যে একটা অ্যাটিটিউড আছে, রেস্ট অফ দ্য গভর্নমেন্ট তারা তো তাদেরকে ব্যবসা সহায়ক প্রতিষ্ঠান হিসেবে দেখে না। তারা দেখে যে আমি ইনফ্রাস্ট্রাকচার করছি, আমি রেগুলেট করছি, আমি ট্যাক্স কালেক্ট করছি, আমার কাজ ওইটা। সুতরাং ওরিয়েন্টেশনের একটা অভাব আছে, দ্বিতীয় ক্যাপাসিটির একটা অভাব আছে, সো প্রয়োগে একটা প্রবলেম, যার ফলে হেনস্থা হতে হয়। আমরা প্রায় রেড টেপের কথা শুনি, হয়রানির কথা শুনি, সেটা কিন্তু এই যে প্রয়োগের ক্ষেত্রে যে এনফোর্সমেন্টে গিয়ে এটা আপনি কি হয়। মনে করেন যে এখানে মিনিস্ট্রি এজেন্সিগুলোর যে কোঅর্ডিনেশন সেটার একটা বড় গ্যাপ? সেটা একটা বড় ব্যারিয়ার, যে আমাদের যে কারণ ব্যবসা পরিবেশ বিনিয়োগ পরিবেশ এটা, হ্যাঁ বিডা আজকে সবার হয়ে এটা কোঅর্ডিনেট করছে, সবকিছু তো বিডার হাতে না, ল্যান্ড রিলেটেড মিনিস্ট্রি এজেন্সির হাতে, পরিবেশ রিলেটেড মিনিস্ট্রি এজেন্সির হাতে, রেভিনিউ মিনিস্ট্রি অফ ফাইন্যান্স এনবিআর তাদের হাতে, ফাইন্যান্স রিলেটেড ইস্যু বাংলাদেশ ব্যাংক বা ক্যাপিটাল মার্কেট রেগুলেটর তাদের হাতে। সুতরাং এখানে ব্যবসার ক্ষেত্রে কোঅর্ডিনেশন ইজ এ মাস্ট, এবং সিমলেস কোঅর্ডিনেশন, এবং সবাইকে সেম পেজে থাকতে হয়, সেম ওরিয়েন্টেশন থাকতে হয়। ব্যবসা বাণিজ্যের প্রয়োজনীয়তা, তার বেনিফিট টু দ্য কান্ট্রি, সেখানে যদি কোনো ধরনের ইনভেস্টর সার্ভিস বা এক্সপিরিয়েন্সে কোনো ক্ষতি হয় সেটার প্রভাব দেশের অর্থনীতিতে, এই আন্ডারস্ট্যান্ডিংটা সমভাবে থাকতে হয়। সেই জিনিসটা আসলে বাংলাদেশে কখনোই গড়ে ওঠে নাই, যার ফলে বাস্তবায়ন বা প্রয়োগ সেটার ক্ষেত্রে দুর্বলতা বা হয়রানি। আবার আরেকটা হলো ওই কোঅর্ডিনেশনে দুর্বলতা। এটা হলো আমি ধরলাম যে পলিসি মানে কোয়ালিটি এবং ইমপ্লিমেন্টেশন। দ্বিতীয়, আমার অবকাঠামোতে দুর্বলতা আছে। আমার যেই ধরনের আপনি লজিস্টিক্সের কথা বলছেন, লজিস্টিক্সের বড় অংশই অবকাঠামো, বন্দর, হিন্টারল্যান্ড রোড কানেক্টিভিটি, রেল কানেক্টিভিটি ফ্রেইটের দিক থেকে, এয়ার লজিস্টিক্স হাব, আপনার মাল্টিমোডাল ট্রান্সপোর্টেশন, বাংলাদেশ অত্যন্ত দুর্বল। ভিয়েতনাম, থাইল্যান্ড, ইন্ডিয়া সবার পেছনে আমরা। আপনি যখন বাংলাদেশকে ইন্ডাস্ট্রিয়াল হাব চিন্তা করবেন, আপনাকে সাপ্লাই চেইনটাকে সেই রকম ভাবে তৈরি রাখতে হবে, সেটা আমাদের নাই। এটা হলো তৃতীয় কারণ। চতুর্থ কারণ হলো আমাদের টেকনোলজি এবং স্কিলস, এই দুইটাতেও আমরা খুব পিছিয়ে আছি। আমাদের দেখা যাচ্ছে যে গ্লোবাল স্ট্যান্ডার্ড মানে যে গ্লোবাল কম্পিটিশন, সেটার সাথে তাল মিলিয়ে যে ধরনের দক্ষতা থাকা প্রয়োজন, যে পরিমাণ মানুষ বিভিন্ন খাতে বিভিন্ন ট্রেডে, যে টেকনিক্যাল, ভোকেশনাল, ম্যানেজেরিয়াল, সায়েন্টিফিক, বিজনেস, এই ধরনের যে স্কিলস দরকার, সেখানে আমরা পিছিয়ে আছি। যার ফলে আপনার বিনিয়োগকারী আসবে, আমি যেটা আপনি হয়তো আরও ভালো জানেন, বিডা থেকে আপনারা চেষ্টা করছেন অনেক। আমরা যেমন জানি যে ওয়ার্ল্ড জিও পলিটিক্সের জন্য চায়না থেকে অনেক ধরনের তাইওয়ানিজ এবং জাপানিজ কোম্পানি অন্যান্য দেশে তাদের এক্সপ্যানশন করতে চায়। এর মধ্যে ফুটওয়্যার একটা বড় সেক্টর, কারণ চায়নায় যতই ইন্টারনাল পলিটিক্স থাকুক, বহু বছর ধরে তাইওয়ানিজরা সেখানে ফুটওয়্যারে ব্যাপক বিনিয়োগ করেছে। এখন ফুটওয়্যার কোম্পানিগুলো বাংলাদেশে আসতে চায়। ফুটওয়্যারও কিন্তু লেবার ইন্টেন্সিভ, কিন্তু কিছু দক্ষতা গার্মেন্টসের চেয়ে বেশি প্রয়োজন হয়। আমি যতটা শুনেছি, ধরেন 15,000 20,000 ওয়ার্কার লাগবে এক একটা বড় বড় এই ধরনের ইনভেস্টমেন্ট রিলোকেশনের ক্ষেত্রে, কিন্তু সেই ধরনের ওয়ার্কার আমার দেশে নাই। রেডিমেড গার্মেন্টসে আমরা সেখানে ভালো করছি, ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট, কিন্তু সেখানে ডাইভার্সিফাই করতে পারছি না। গার্মেন্টসের ভেতরেই 5টা প্রোডাক্টের মধ্যে 76% গার্মেন্টসের ভেতরেই, যেটা আবার টোটাল এক্সপোর্টের 84%, সেই গার্মেন্টসের ভেতরে 5টা প্রোডাক্টে 75 থেকে 76% প্রোডাকশন। এখন আমরা স্পোর্টসওয়্যার, লঞ্জারি, এই ধরনের স্যুটস, হাই ভ্যালু অ্যাডেড প্রোডাক্টে যেতে পারছি না। যে স্কিলস প্রয়োজন হয় ওয়ার্কারদের, সেটা এনাফ নাই। হয়তো কিছু আছে, কিন্তু সেটা দিয়ে আপনি একটা বড় প্রোডাকশন রিওরিয়েন্টেশনে যেতে পারছেন না। এইটা হলো একটা, এবং এটার কারণে আমাদের উৎপাদনশীলতাটা কমে যাচ্ছে। সো স্কিলস এবং টেকনোলজির যে প্রয়োগ বা ব্যবহার, সেটাও আমাদের দেশে সার্বিকভাবে কম। কিছু কিছু কোম্পানি হয়তো অনেক ভালো করে, কিন্তু 2-4টা কোম্পানিকে দিয়ে তো একটা সেক্টর উঠতে পারে না। তো সেটা একটা প্রবলেম। আর ফাইনালি আমি আরেকটা প্রবলেম আপনাকে বলি, আমাদের
যে স্ট্যান্ডার্ডস, এখন পৃথিবীটা চলে গেছে যে কোয়ালিটি স্ট্যান্ডার্ডস, এনভায়রনমেন্টাল, সোশ্যাল এবং গভর্নেন্স স্ট্যান্ডার্ডস, দুই রকমের। অনেকে আবার এটাকে ESQও বলে, এনভায়রনমেন্টাল, সোশ্যাল অ্যান্ড কোয়ালিটি। পণ্যের মান বা যে সেবার মান, সেগুলা পৃথিবীর স্ট্যান্ডার্ডে একটা মিনিমাম সার্টিফাইড লেভেল থাকতে হয়। এক্সপোর্টের জন্য তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, নাহলে আপনি মার্কেট অ্যাক্সেস করতে পারবেন না। আর লোকাল কমপ্লায়েন্সের জন্য আস্তে আস্তে এগুলো কিন্তু কঠিন হচ্ছে। বিশেষ করে বিদেশি ইনভেস্টর যখন আসে, তারা দেখতে চায় তারা কতটা মানে হাই স্ট্যান্ডার্ড এনভায়রনমেন্টে তারা ব্যবসা করতে পারবে, ইনক্লুডিং তাদের নিজেদের পণ্যের মান কোন স্ট্যান্ডার্ডে বিক্রি হবে, বা সেই মানটা ধরে রাখা যাবে নাকি, কাউন্টার ফিট আছে নাকি, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসের প্রপার ব্যবহার আছে নাকি, সেই জায়গায় আমরা পিছিয়ে আছি। সুতরাং এগুলো সবগুলো মিলিয়ে আরও হয়তো বেশ কিছু কারণ আছে, বাট এগুলো প্রধানতম কারণগুলোর মধ্যে কয়েকটি কারণ। আপনি বলছিলেন যে আমাদের রেডিমেড গার্মেন্টস, আমি যদি বলি যে আমরা তো আসলে অনেক বছর ধরে একটা সেক্টরকে নিয়েই বেশি ফোকাসড। আমাদের ডাইভার্সিফিকেশন সেক্টরাল হলো না, হচ্ছে না কেন? আর কান্ট্রি হিসেবে আমরা কেন ডাইভার্সিফাইড করছি না? কিছু ইউরোপ, আমেরিকা আর কিছু কান্ট্রিতে আমরা ফিক্সড, আমরা কেন ওই দুইটা ডাইভার্সিফাই, একটা হলো সেক্টরাল আর একটা হলো কান্ট্রি ডাইভার্সিফাই, এটাকে কিভাবে করা যেতে পারে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের অবতারণা করেছেন ইস্যুর। এটা কিন্তু আমরা গার্মেন্টসে এক্সপোর্টে খুব ভালো করেছি গত 4-4.5 দশকে। আমরা ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট গার্মেন্ট এক্সপোর্টার, ভালো। এখন এটা করতে গিয়ে যেটা হয়েছে, আমরা আবার একই সাথে একটা হাই রিস্ক মানে অবস্থার মধ্যে চলে গেছি। কারণ আমাদের রপ্তানির উপর আমাদের অর্থনীতিটা অনেক নির্ভরশীল, আমাদের ম্যাক্রো ইকোনমি, ফরেন এক্সচেঞ্জ, ফর্মাল সেক্টর এমপ্লয়মেন্ট। এখন এই এক্সপোর্ট লেড গ্রোথ বা এক্সপোর্ট লেড ইকোনমিতে যখন একটা প্রোডাক্ট থেকে 84% এক্সপোর্ট আসে, সেই প্রোডাক্ট মার্কেটটা যদি কোনো কারণে ধসে যায়, কোনো প্রবলেম হয়, তাহলে আমার তো 84% এক্সপোর্ট রাতারাতি চলে যাবে। তো আমরা একদিকে ভালো করেছি, কিন্তু ভালো করতে গিয়ে আমরা এমনভাবে করেছি যে আমরা নিজেদের জন্য বিপদ সৃষ্টি করে ফেলেছি। গার্মেন্ট সামনের দিনে আরও বড় হবে, আমি আশা করি এটা $100 বিলিয়ন যাবে, কিন্তু তার সাথে সাথে এই যে 84% এক্সপোর্টে তার উপর নির্ভরতা, এইটা কমিয়ে অন্যান্য সেক্টরকে এখানে আনার প্রয়োজন ছিল। এটা আমরা পারিনি, উল্টা আরও এটা খারাপ হয়েছে। আপনাদের যদি 2011-12 নাম্বার দেখেন, তখন আমাদের গার্মেন্টসের টোটাল কনসেন্ট্রেশন ছিল, টোটাল এক্সপোর্টে গার্মেন্টস ছিল 71%। এটা এখন 84-তে, যেটা কমার কথা ছিল 71 থেকে, এটা এখন হয়ে 84-তে হয়েছে। তাহলে একটা হাই রিস্কে আছি আমরা, রাইট? আর একইভাবে কিন্তু আমরা আভ্যন্তরীণ অর্থনীতিতেও কিন্তু আমাদের হাই কনসেন্ট্রেশন আছে। আপনারা যদি বিবিএস বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের ওই যে কোয়ান্টাম ইন্ডেক্স অফ ম্যানুফ্যাকচারিং প্রোডাকশন দেখেন, 5টা সেক্টরে কিন্তু প্রায় 72%-এর মতো টোটাল প্রোডাকশন। আমি যতদূর মনে আছে, রেডিমেড গার্মেন্টস, টেক্সটাইল, প্লাস্টিক্স, এইভাবে আরও 2টা আমি ভুলে গেছি এই মুহূর্তে, এরকম 5টা। এগুলো তাহলে এটাও তো রিস্কি, কারণ কোনো কারণে ওই সেক্টরগুলোর কোনো ধরনের র মেটেরিয়াল প্রবলেম হলো, সাপ্লাই চেইন প্রবলেম হলো, প্রোডাকশন আটকে যাবে, এমপ্লয়মেন্ট আটকে যাবে, মার্কেটে সাপ্লাই আটকে যাবে। এখন এটা পারিনি কারণ আমরা কৌশল নিতে পারিনি। সেক্টর ডেভেলপ করতে গেলে খুব সিস্টেম্যাটিক, টার্গেটেড, টাইম বাউন্ড, ফোকাসড কৌশল নিয়ে আগাতে হয়। আমরা এটা নিয়ে কথা বলেছি গত 20 বছর ধরে, কিন্তু এটা নিয়ে যে সেক্টর ডেভেলপমেন্ট, সেক্টরাল এক্সপোর্ট ডেভেলপমেন্ট, সেক্টরাল ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট, এই কৌশল আমার জানা মতে এখন পর্যন্ত বাংলাদেশে নাই। থাইল্যান্ডে যান, সেক্টর ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি আছে, সেটা ওভারঅল সেক্টর হোক, এক্সপোর্ট, সেই সেক্টরের এক্সপোর্ট মার্কেট হোক, অথবা ডোমেস্টিক স্ট্রেংথ বাড়ানো হোক। আমরা সেই জায়গাটা মিস করেছি। দ্বিতীয় আর সবচেয়ে বড় প্রবলেম, আপনার মনে হয় দ্বিতীয় প্রশ্নের সাথে যুক্ত, এফডিআই ছিল না। আপনি যখন নতুন সেক্টর ডেভেলপ করবেন, এক্সপোর্টে তো বটেই, ইভেন ডোমেস্টিক সেক্টরেও, যেহেতু সেক্টর মানে একটা নতুন প্রোডাক্ট, নতুন টেকনোলজি, নতুন প্রোডাকশন সিস্টেম, নতুন ম্যানেজমেন্ট নো হাউ, এবং এক্সপোর্টের ক্ষেত্রে নতুন মার্কেট অ্যাক্সেস। মার্কেটটায় আপনি হয়তো অন্য প্রোডাক্ট নিয়ে আছেন, তা আপনি প্রোডাক্ট এক্স এক্সপোর্ট করেন, সবাই জানে আপনি সেটা ভালো, কিন্তু এবিসি প্রোডাক্ট আপনি এক্সপোর্ট করেন না। সুতরাং সেই জায়গায় আপনি সেই এবিসি প্রোডাক্ট নিয়ে গিয়ে আপনাকে দাঁড়াতে অনেক সময় লাগবে। এই জন্য মার্কেট অ্যাক্সেসের ক্ষেত্রেও টেকনোলজি, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট নো হাউ, মার্কেট অ্যাক্সেস, এফডিআই অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন সেক্টরের জন্য। আপনি জানেন রেডিমেড গার্মেন্টস বাংলাদেশ খুব ভালো করেছে। রেডিমেড গার্মেন্টসে আমরা এফডিআইয়ের মাধ্যমে ঢুকেছি। কোরিয়া, হংকং, শ্রীলঙ্কা, এখান থেকে আমাদের 78-79 সাল থেকে
ফরেন ইনভেস্টররা আসা শুরু করলো, ফরেন বায়াররা এখানে আসা শুরু করলো। তার উপর ভর করে আমরা এইখানে একটা ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্টে আমরা চলে গেলাম 40-42 বছরে। তো সেই জিনিসটা কিন্তু অন্য সেক্টরের জন্য আমরা এফডিআই আনতে পারিনি ওইসব সেক্টরে। কিছু কিছু সেক্টরের ক্ষেত্রে রক্ষণশীল ডোমেস্টিক লবিও বাধা ছিল। এটা হলো দ্বিতীয় কারণ। তৃতীয় কারণ হলো আপনার এই সেক্টর ডেভেলপমেন্টে আপনার আরেকটা প্রশ্ন ছিল, এটা হলো সেক্টর মার্কেট ডাইভার্সিফিকেশনে আমরা যেতে পারি। সেইখানে আমাদের এই মুহূর্তে 80% টোটাল এক্সপোর্ট 3টা মার্কেটে যায়, ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএস এবং ইউকে। আর যদি ব্রেক্সিটের আগের সময়টা ধরেন তাহলে কিন্তু 2টা মার্কেট, ইউকে তখন ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যেই ছিল। তো তাহলে এটা কেন পারিনি? প্রথম হচ্ছে অন্যান্য এই মার্কেটগুলায় আমরা জিএসপি সুবিধা পেতাম, ইউএসএ 2013 থেকে পাই না, কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন, ইউকে এখনও পেয়ে যাচ্ছি প্রেফারেন্সিয়াল মার্কেট অ্যাক্সেস। আমরা সেই প্রেফারেন্সিয়াল মার্কেট অ্যাক্সেসটা এটা ভালো, এটা একটা স্ট্রেংথ, কিন্তু আমরা ওই যে একটা সুবিধা ওইটার মধ্যেই আমরা আনন্দে মজেছিলাম। আমরা একটু কষ্ট করে এর বাইরেও যে কিছু দেশে গিয়ে প্রেফারেন্সিয়াল মার্কেট অ্যাক্সেস না থাকলেও নিজেদের শক্তিমত্তার ভিত্তিতে, কম্পিটিটিভনেসের ভিত্তিতে সেই মার্কেটগুলো আমরা এক্সপ্লোর করতে পারি, এটা আমরা কখনো করিনি। এখন একেবারে আপনার প্রতিষ্ঠান নিয়ে একটু প্রশ্ন করতে চাই যে পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ অনেক ভালো কাজ করছে, কিন্তু স্পেসিফিক্যালি যদি বলেন যে গভর্নমেন্টের সাথে বা ফরেন ইনভেস্টমেন্ট অ্যাট্রাকশনে আপনাদের কোনো ভাবনা বা কাজ চলছে কিনা? জি, আমরা দেখেন পলিসি এক্সচেঞ্জে আমরা ওভারঅল অর্থনীতি নিয়ে কাজ করলেও আমরা স্পেশালাইজ করার চেষ্টা করি যে বেসরকারি খাত অর্থনীতি নিয়ে, প্রাইভেট সেক্টর ইকোনমি। সো সেটা কি? সেটা হলো ধরেন ট্রেড, ইনভেস্টমেন্ট, ফাইন্যান্সিয়াল সেক্টর, টেকনোলজি, বা ধরেন প্রোডাকশন বা ট্রেড ইনফ্রাস্ট্রাকচার, এই বিষয়গুলো নিয়ে। সো সেখানে বিনিয়োগ, একটা বিনিয়োগ বাণিজ্য, অত সেক্টরাল ডেভেলপমেন্ট, এগুলো আমাদের অত্যন্ত কোর কাজের ফোকাস এরিয়ার একটা অংশ। আমরা ধরেন বিগত বছরগুলায় বা এখন আমরা কয়েক ধরনের কাজ করছি। একটা হলো আমরা বিদেশি বিনিয়োগকারী, বিদেশি যে সরকারগুলো, তাদের যে বিনিয়োগ সংক্রান্ত প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকে বাংলাদেশ সম্বন্ধে, বাংলাদেশের পলিসি এনভায়রনমেন্ট, কোথাও কোথাও সেক্টরাল এনভায়রনমেন্ট, কোথাও কোথাও মানে যে আমরা যেটাকে বলি পলিটিক্যাল ইকোনমি, যে একটা ব্যবসার সেক্টর হলেও সেখানে নীতি নির্ধারণের কি ধারা, ইনসেন্টিভগুলো কি, মানে নীতি নির্ধারণের যে ইনসেন্টিভ, ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভ না, যেটা পলিটিক্যাল ইকোনমিতে আসে, আমরা সেই অ্যানালাইসিসগুলো করি, তার মাধ্যমে তাদেরকে বাংলাদেশ সম্বন্ধে আলোকিত করি, পজিটিভ একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেন। লোকালি আমরা বড় বড় যে ব্যবসায়ী সংগঠনগুলো আছে, যেমন এবং দেশি এবং বিদেশি, যেমন বিজিএমইএ, যেমন ফরেন ইনভেস্টর্স চেম্বার, মেট্রোপলিটন চেম্বার, যারা এই পলিসি নিয়ে সরকারের সাথে এনগেজ করে, কিন্তু তাদের সবার কিন্তু ওই পলিসি এনগেজমেন্ট বা অ্যানালিসিস ক্যাপাসিটিটা নাই। কারো কারো আছে, কেউ কেউ এটা এখন বাড়াচ্ছে, কিন্তু আমাদের যেহেতু স্পেশালাইজ ক্ষমতাটা আছে, আমরা তাদেরকে এই পলিসি অ্যানালিসিস, পলিসি সলিউশনস, পলিসি অ্যাডভোকেসি, সেই জায়গাটায় তাদেরকে আমরা সহায়তা করে থাকি। এবং এটা করতে গিয়ে সরকারের বিভিন্ন যে প্রতিষ্ঠান ব্যবসার পরিবেশের সাথে, বাণিজ্যের পরিবেশের সাথে যুক্ত, তাদের সাথে একসাথে আমরা কাজ করি। আর এর বাইরে আমরা নিজে থেকে বেশ কিছু ইকোনমিক টুলস নিয়ে কাজ করি। আপনারা জানেন যে বাংলাদেশের একমাত্র ব্যবসার পরিবেশের যে সূচক, বিজনেস এনভায়রনমেন্ট ইন্ডেক্স, যেটা আগে একসময় ওয়ার্ল্ড ব্যাংক ডুইং বিজনেস ইন্ডেক্স ছিল, সেটা 190টা দেশের জন্য একসাথে একটা হতো, কিন্তু আমাদের কান্ট্রি স্পেসিফিক হোম গ্রোন কোনো ইন্ডেক্স ছিল না। পলিসি এক্সচেঞ্জ সেটা, মেট্রোপলিটন চেম্বার আমাদের খুবই ওয়েল রেসপেক্টেড চেম্বার, 104 বছর পুরানো, আমরা একসাথে এটা 3 বছর আমরা করেছি, পরপর 3 বছর, চতুর্থ বছরেরটা হয়তো আগামী 1-1.5 মাসের মধ্যেই আমরা লঞ্চ করব। আমরা এই কাজ করছি। আমরা ইকোনমির ভাইব্রেন্স, অর্থনীতিতে ইকোনমিক অ্যাক্টিভিটি কেমন চলছে, ইকোনমিক অ্যাক্টিভিটি এক্সপ্যান্ড করছে নাকি করছে না, এটা মেজার করে পৃথিবী জুড়েই একটা টুল আছে, পারচেজিং ম্যানেজার্স ইন্ডেক্স, পিএমআই। সেটা প্রথম যুক্তরাষ্ট্রে চালু হয়েছিল, কিন্তু পৃথিবীর সব বড় মার্কেট, চায়না, সিঙ্গাপুর, ইউরোপের মার্কেটগুলো এটা আছে, কিন্তু বাংলাদেশে ছিল না। এটা আমরা আজ থেকে 1-1.5 বছর আগে প্রতি মাসের 7 তারিখে এটা রিলিজ হয়, এবং এটা একটা পালস চেকের একটা সুযোগ দেয়। তো সেরকম স্ট্রাকচার্ড ইকোনমিক টুলসও আমরা নিয়ে আসছি, যেটা নিয়ে ব্যবসায়ীরা, বিনিয়োগকারীরা তারা বুঝতে পারে যে অর্থনীতির বিভিন্ন দিক কেমন চলছে, ব্যবসার পরিবেশের বিভিন্ন দিক কেমন চলছে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
হয়তো দেখা হবে আরেকটি অনুষ্ঠানে অন্য কোনো দিন। সেই পর্যন্ত ভালো থাকবেন। থ্যাংক ইউ। আপনাদেরকেও ধন্যবাদ, দর্শকদেরকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমরা হয়তো আগামী সপ্তাহে অন্য কোনো অতিথিকে নিয়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।